দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। আজকের আলোচনার বিষয় সাংবিধানিক প্রশাসনিক পদে নিয়োগ ও পদত্যাগ। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন লেখক, কলামিস্ট, অনলাইন পোর্টাল চরচার সম্পাদক সোহরাব হাসান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, প্রথমে একটা কথা বলি যে যদিও আমি বলেছি যে প্রশাসন সাংবিধানিক পদে নিয়োগ ও পদত্যাগ এটাই প্রধান আমাদের আলোচনার বিষয়, কিন্তু কালকে তো আবার আমরা নতুন রাষ্ট্রপতি পেতে যাচ্ছি। এই ব্যাপারে যদি আপনাদের কিছু বলবার থাকে, কারণ মানে কালকে নির্বাচন হবে রাষ্ট্রপতি এবং একজন নির্বাচিত হবেন, এবং কে নির্বাচিত হবেন তাও মোটামুটি কনফার্ম আছে। হাবিবুর রহমান হাবিব, আপনি বলেন। জি, আপনাকে ধন্যবাদ। চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ দুজন সহ আলোচক, অত্যন্ত জ্ঞানী, গুণী লেখক, কবি, সাহিত্যিক চ্যানেল 24, জি সরি চ্যানেল 24, চ্যানেল 24 এবং বজলুর রহমান ফিরোজ নেতা। বজলুর রশিদ তো না? বজলুর রশিদ, হ্যাঁ, শুভেচ্ছা। এখন নতুন রাষ্ট্রপতি কালকে হবেন, সম্ভবত হবেনি, যেহেতু বিএনপির 200 অনেক উপরে আসন সংখ্যা, সেই কারণে হবেন নিশ্চিত। আর উনি যে হবেন, ওনার হওয়ার দরকার বিএনপির মধ্য থেকে বা রাজনৈতিক ভিতরে হওয়া উচিত বলে আমি অনেক আগেই আমি ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বলেছিলাম ওনাকেই রাষ্ট্রপতি করলে বিএনপির জন্য সবচেয়ে ভালো হবে। কারণ উনি দীর্ঘদিন ধরে উনি পরীক্ষা দিয়েছেন, ত্যাগ করেছেন, কষ্ট স্বীকার করেছেন। তো এখন নতুন রাষ্ট্রপতিকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, অ্যাডভান্স শুভেচ্ছা। এবং আপনিও বঙ্গভবনে যাবেন, দাওয়াত পেয়েছেন নিশ্চয়ই শপথ অনুষ্ঠানে। না, আমি দাওয়াত পাই। দাওয়াত না পেলে বঙ্গভবন না, শপথ তো পরে, আগে তো নির্বাচন হবে। নির্বাচন তো হবে কালকে, জাতীয় সংসদ নেই, কালকে জন্য দাওয়াত পাবো কিভাবে? না, কালকে তো নির্বাচন হবে, সব তো পরশু দিন। ওই অনুষ্ঠানে দাওয়াত পাবেন। শপথ পরশু দিন, হ্যাঁ, ওই অনুষ্ঠানে আপনি দাওয়াত পাবেন, এটা নিশ্চিত। রাষ্ট্রপতি হবেন নিশ্চিত, দাওয়াত পাবেন, এটাও নিশ্চিত। যাই হোক, আমরা শুভকামনা করি। থ্যাংক ইউ। হ্যাঁ, দীর্ঘদিন পরে আমরা একবারে একজন পলিটিশিয়ানকে, আমরা শুধু পলিটিশিয়ান নন, সবগুলোই গুণান্বিত। উনি আবৃত্তিকার, উনি অভিনয় শিল্পী, উনি বিশেষ ক্যাডার কলেজের শিক্ষক, ওনার পৌর মেয়রের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে, মন্ত্রিত্ব করার অভিজ্ঞতা আছে, এবং একটা বড় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব থেকে শুরু করে মহাসচিবের দায়িত্ব দীর্ঘদিন পালন করছেন। এই জন্য দেশের পলিটিক্সের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা বাঁকে ওনার পদচারণা আছে। আমরা আশা করি উনি সুন্দরভাবে সামনের দিকে বিরোধী দলকেও অনেক সময় শান্ত করার জন্য উনি চেষ্টা করবেন। বিরোধী দল শুনবে কিনা, যে বিরোধী দল, সেই বিরোধী দল ওনার কথা শোনার কথা না, কারণ সেই বিরোধী দলের কাছে উনি মুরতাদ। এখন যে বিরোধী দল আছে, আলমগীরকে তারা মুরতাদ বলে সম্বোধন করে। অতএব এইরকম একজন রাষ্ট্রপতিকে বিরোধী দল, দেশের মানুষ গ্রহণ করলেও বিরোধী দল করবে না, এটাই স্বাভাবিক। তারপরে আমি মনে করবো যে ওনার মেধা দক্ষতা দিয়ে, এখানে তো রাষ্ট্রপতি তো করার খুব একটা কিছু থাকে না, এটা একটা সম্মানজনক একটা পদ। তো তারপরে আমরা মনে করি যে একজন স্বচ্ছ মানুষ দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন, এটি আমাদের জন্য একটা বড় পাওয়া। থ্যাংক ইউ। বজলুর রশিদ ফিরোজ, ধন্যবাদ আপনাকে এবং যারা বিজ্ঞ আলোচক এখানে আছেন সবাইকে ধন্যবাদ। দর্শক শ্রোতাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। এটা ধরেন রাষ্ট্রপতি তো আমাদের এখানে বাস্তবে আমাদের সংসদীয় পদ্ধতির সরকারের একটা অলংকারিক পদ। তারপরেও মানে একটা নির্দিষ্ট সময়ে রাষ্ট্রপতির অনেক ক্ষমতা আছে। এখানে 91 সালের পরে আমাদের এখানে প্রথম এই নির্বাচন হচ্ছে রাষ্ট্রপতি পদে। এর মধ্যে আর নির্বাচন হয়নি, সিলেকশন হয়েছে একক প্রার্থী হিসেবে। আর এটা বাস্তবে একটা নিয়ম রক্ষার একটা নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন। সেটা হচ্ছে
এটা আপনি নিজেই বলছেন যে আগাম এটার তো ফল আমাদের জানা আছে, ফলাফল কি হবে নির্বাচনের ফলাফল। তো যেহেতু 270-এর উপরে এখানে বিএনপির আসন সংখ্যা আছে, 349 জন এখানে ভোটার। তো সেই ক্ষেত্রে চোখ বুজে বন্ধ করে বলে দেওয়া যায় যে নির্বাচনে কে জিতবে কে হারবে। আর এখানে অন্য যে প্রার্থী হয়েছে নির্বাচনের জন্য, সেটাও যে হয়েছে সেটাও তো তারাও এটা হারবে জেনেই। এটা একটা বিষয় ছিল যদি 70 অনুচ্ছেদ না থাকতো, তাইলে একটা বিষয় ছিল যে সেখানে চয়েস অনুযায়ী কোনো দেয় কিনা, কিন্তু তারপরেও দলের নমিনেশন নিয়ে যিনি নির্বাচিত হয়েছেন, আমাদের এখানে তো সেই ধরনের একটা কালচার এখানে তৈরি হয় নাই ব্রিটেনের মতো, যে প্রাইম মিনিস্টার একজন অনাস্থা আনলো আবার দলের মধ্যে থেকে আরেকজন প্রাইম মিনিস্টার হলো। সেই ধরনের কনভেনশন বা চর্চা সেটা তো আমাদের দেশে এখনো পর্যন্ত হয়ে ওঠে নাই, যে গণতন্ত্রের চর্চা। তো সেই জন্য তারপরে আবার 70 অনুচ্ছেদ আছে। ইতিমধ্যেই সরকারি দলের চিফ হুইপ তিনি হুইপ জারি করে দিচ্ছেন যে দলের এটা ভোট দিতে হবে প্রত্যেক এমপিকে, দলীয় প্রার্থীকে। সেই জন্য এটা অবধারিত যে বিএনপির যে প্রার্থী তিনিই জিতবেন, এবং অন্য জায়গায় যারা বিরোধী দল করছে প্রার্থী, উনি একটা ঠিক আছে প্রার্থীতা যে কেউ হতেই পারে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তারপরে এখানে জামাত ইসলামের সাথে যে একজন মুক্তিযোদ্ধা এবং বীর প্রতীক, উনি জামাতের সাথে গিয়ে এখানে একসাথে জোটবদ্ধ হয়েছে এবং তারপরে এখানে তাদের প্রার্থী হিসাবে এখানে রাষ্ট্রপতি নির্বাচন করছে। এটাও একটা বাংলাদেশের ইতিহাসেও এটাও একটা লেখা থাকবে যে একটা অধ্যায়, যে জামাত ইসলামের প্রার্থী হিসাবে একজন মুক্তিযোদ্ধা এবং বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা তিনি রাষ্ট্রপতি নির্বাচন করছেন। তো সেজন্য রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে উনি প্রার্থী হয়েছেন বলেই এটা ইতিহাসে লেখা থাকবে। উনি তো জোটে যে যোগ দিলেন তার আগে অনেক মুক্তিযোদ্ধা আছেন জামাতে ইসলাম করছেন। অনেক না, খুব অল্প সংখ্যক, খুব বেশি সংখ্যায় নাই, মানে যারা একটা এই ধরনের খেতাবপ্রাপ্ত। স্পিকার বক্তৃতা করতে গিয়ে এটা বলেছেন স্পিকার না, এখানকার স্পিকার এখনকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উনি বলেছেন, আমিও শুনেছি যে সংসদেই বলেছেন যে জামাত ইসলামের মধ্যে মুক্তিযোদ্ধা আছে, একজন দুইজনের কথা বলেছেন, যে কার কার কথা, যার কথা উনি বলেছিলেন তার সম্পর্কে তো আবার ইতিমধ্যেই মানে যে তার যে স্ক্যান্ডাল, সদস্যপদ আছে কিনা, সদস্যপদ তার থাকবে কিনা সেটা ভিন্ন জিনিস। তো সেই জন্যই সেটা আছে, এবং এই ধরনের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তো আর নাই ওনার মতো। এবং যিনি মনে করেন যে এক সময়ে যখন কি বলেন যে এই যে স্বাধীনতার যে ঘোষণা দিল জিয়াউর রহমান সাহেব 27 তারিখে, তো সেইটার কথাও উনি বলেন যে এটাও উনি এটা কৃতিত্বের দাবি করে যে উনি এটা তাকে জিয়াউর রহমানকে দিয়ে এই ভাষণটা দিয়েছেন, এবং সে মনে করে যে উই রিভোল্ট, এটা আমরা প্রথম বলি, উনি বলেন এই ধরনের কথাবার্তা বলছে। তো তারপরে গিয়ে সেই স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে বিরোধী শক্তি তাদের সাথে জোটবদ্ধ হওয়া এবং তাদের মনোনয়নে প্রার্থী হওয়া, এই ক্ষেত্রে যদি জামাত ইসলাম তাদের নিজস্ব দলীয় একজন প্রার্থী করতো তাইলেও একটা কথা ছিল যে হ্যাঁ দলীয়, তার মানে হলো তাদের যে অতীত কর্মকাণ্ড 71 সনে তাদের যে ভূমিকা, সেই ভূমিকাটা আড়াল করার জন্য নানা ধরনের যে কৌশল তারা করছে। সেই জন্য এখানে রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলি আহমেদ সাহেবকেও ওনারা প্রার্থী করেছেন। তো সেই জন্য এইটা নিয়ে আর অত বেশি আলোচনা নাই, যে আমরা আগামী দিনে রাষ্ট্রপতি নির্বাচিত নিয়ম রক্ষার জন্য হলেও সেটা হবে, এবং রাষ্ট্রপতি তার যথাযথ যে ভূমিকা সেই ভূমিকা যাতে পালন করে, রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি যাতে দায়িত্ব পালন করেন সেটাই আমরা প্রত্যাশা করব, জাতি সেটা প্রত্যাশা করবে। জনাব সোহরাব হাসান। ধন্যবাদ, সহ আলোচকদের শুভেচ্ছা। রাষ্ট্রপতি নির্বাচনের দুটো দিক আছে, তিনটি দিক আছে। একটি রাজনৈতিক, একটি আন্দোলনের আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে কিনা, দ্বিতীয় হচ্ছে আইনি বিষয়। আইনি বিষয়ে তো আমরা দেখলাম যে বিএনপিরও অনেক জ্যেষ্ঠ নেতাও বলেছেন যে মানে ক্ষমতায় আসার আগে যে রাষ্ট্রপতি নির্বাচনে এখন যে 70 অনুচ্ছেদ থাকা সত্ত্বেও তিনি অন্য দলে ভোট দিতে পারবেন, এরকম কথা বলেছেন। আর কিন্তু বাস্তবতা হচ্ছে সেটি না। কিন্তু জামাতে ইসলামী অর্থাৎ বিরোধী দল এটাকে রাজনৈতিক ইস্যু হিসেবে নিয়েছে, যেটি 91 সালের যে সংসদ ছিল সেই সংসদে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগও কিন্তু সেই ইস্যু হিসেবে নিয়েছিলেন। অর্থাৎ এটা তার রাজনৈতিক প্রতিবাদের একটি অংশ হিসাবে। সুতরাং জামাত ইসলামের ক্ষেত্রে এটি নিছক প্রতিদ্বন্দ্বিতা নয়, আগামী দিনে তাদের রাজনৈতিক গতিপথ কী হবে তার একটা ইঙ্গিত দিয়েছে। অর্থাৎ যে সমস্যাটা রয়ে গেছে যে জুলাই সনদ এবং গণভোট, যদি এই প্রশ্নের মীমাংসা হয়ে যেত তাহলে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা ছিল উচ্চকক্ষ ও নিম্নকক্ষের 350
350 সদস্যের ভোটে উচ্চকক্ষ গঠিত হয়নি। বিরোধী দলের দাবি অনুযায়ী অথবা সাংবিধানিক সংস্কার, সাংবিধানিক যে আদেশ অনুযায়ী যেসব সংস্কার করার কথা সেটি হয়নি। সুতরাং বিরোধী দল কিন্তু এই বিষয়টিকে মনে করে যে বিএনপি সংস্কার করছে না, সংস্কারের দিকে যাচ্ছে না। আবার বিএনপির বক্তব্য হচ্ছে যে আমরা জনগণের কাছে যে কর্মসূচি নিয়ে গিয়েছি সেই কর্মসূচির পক্ষে আমাদের জনগণ ভোট দিয়েছে, আমরা সেখানেই থাকব। তাহলে গণভোটটা কেন? বিএনপির নেতারা বলেছেন যে গণভোট আমরা বাধ্য হয়েছি, না হলে নির্বাচনই হতো না। মানে এটার মধ্যে একটা লুকোচুরি, একটা কি বলে, একটা গোজামিল আছে, যার সূত্রপাত করেছে অবশ্য অন্তর্বর্তী সরকারই। তারা বিএনপিকে বলেছে যে হ্যাঁ, তোমাদের নির্বাচন, তোমাদের অঙ্গীকার অনুযায়ী, তোমাদের জনগণের কাছে যে তোমাদের অঙ্গীকার যে তোমরা দেশ শাসন করো। গণভোটে বলছে যে না, এই 4 দফা মানতে হবে। তো সুতরাং একটা বেশ দুটো প্রভিশনই রেখেছে তারা। হ্যাঁ, এখন যদি ভোট না পেতে বিরোধী দল, হ্যাঁ, মানে মেজরিটি না পেত, তাহলে তো হতো না, ওই ম্যান্ডেটটা মানে বিএনপি। ধরেন যদি, এবং ওই বিষয়টা আসছি, কর্নেল অলি উনি বলেছেন বা তার কোনো সহযোগী বলেছেন যে যখন জোটে তিনি যান নির্বাচনের আগে, তাকে এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যদি জামাত ইসলামী ক্ষমতায় যায় তাহলে তাকে রাষ্ট্রপতি করা হবে। এবং সুতরাং ওই যে প্রতিশ্রুতির অংশ হিসাবেও তাকে রাষ্ট্রপতি প্রার্থী করতে পারে। আরেকটি হচ্ছে যে জামাত ইসলামী 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সেই জামাত ইসলামী একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে। এটি জামাত রাজনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করবে এবং কিছুটা নেবেও। কারণ আপনি আর বলতে পারেন না যে এই জোটের বা এই জামাতের সবাই মুক্তিযুদ্ধের বিরোধী। অবশ্য মুক্তিযুদ্ধের পরে যারা জন্ম তারা তার বিরোধিতা না, কিন্তু জামাতের এই মুক্তিযুদ্ধের বিরোধিতা ছাড়াও জামাতের যে রাজনৈতিক দর্শন সেটি কতটা গণতন্ত্রের সঙ্গে যায়। কারণ জামাত তো যে ইনসাফ, তাদের ইনসাফ তো গণতান্ত্রিক ইনসাফ না, তাদের ইনসাফ ধর্মীয় বিধিবিধান বলে যে ইনসাফ প্রতিষ্ঠা হবে, সেখানে অন্য ধর্মের মানুষের, অন্য মতের মানুষের স্থান কতটা। আচ্ছা, ওই বিতর্কে যাই। রাষ্ট্রপতি বিএনপির জন্য আমি বলবো যে একটা চ্যালেঞ্জ সামনে। বিএনপির প্রধানমন্ত্রী বাদ দিলে বিএনপির মধ্যে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিন্তু এখন রাজনৈতিক প্রক্রিয়া আর থাকলেন না, রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে চলে গেলেন। প্রথম হচ্ছে বিএনপিকে তার 3টি পদ, 3টি না 4টি পদ। এক হচ্ছে দলের মহাসচিব ছিলেন, সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তো স্থায়ী কমিটির সদস্য ধরে নিলাম যে যিনি মহাসচিব হবেন তিনিই হবেন। এই 3টি পদ পূরণ করা কিন্তু বিএনপির জন্য বেশ, মানে কাকে বেছে নেবে, কিভাবে বেছে নেবে, সবাই সেটা মানবে কি না, সবাই কোনো সিদ্ধান্তই সবাই মানে না, কিন্তু অধিকাংশের মতামত অনুযায়ী কোন প্রক্রিয়া হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করতেও কিন্তু বিএনপি বেশ সময় নিয়েছে, একবার আগ মুহূর্তে, যেদিন মনোনয়নপত্র জমা দেওয়া হবে সেদিনই। সুতরাং এটি একটা রাজনৈতিক প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, আমরা যেটা আশা করি, প্রত্যাশা করি সাধারণ মানুষ, যে আমাদের রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতা যাই থাকুক, তার একটি নিরপেক্ষ ভাবমূর্তি, নিরপেক্ষ অবস্থান আমরা আশা করি রাষ্ট্রপতি হিসাবে। অর্থাৎ বিরোধী দল হোক, অন্য নাগরিক সমাজ হোক, বা যে কোনো পেশার মানুষ হোক, তিনি অন্য কোথাও প্রতিকার না পেলে যাতে রাষ্ট্রপতির কাছে যেতে পারেন। তিনি তখনই যাবেন যখন মনে করবেন যে রাষ্ট্রপতি আর দলের নাই, রাষ্ট্রপতির অবস্থান আর দলের অবস্থান এক নয়। আমাদের এখানে অনেক কেউ কিন্তু চেষ্টা করেছেন, যেমন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ, অধ্যক্ষ বদরুদ্দোজা চৌধুরীও চেষ্টা করেছিলেন 7-8 মাস তার যে সময়কাল ছিল, এবং তিনি বিপদেও পড়েছেন। পরবর্তী যারা রাষ্ট্রপতি পদে ছিলেন, ইয়াজউদ্দিন আহমদকে বিএনপি বেছে নিয়েছিল, তিনি কিন্তু আত্মসমর্পণ করেছিলেন 11 সেনা নেতৃত্বের কাছে। সুতরাং এই
মজরুল রশিদ ভাই যথার্থই বলেছেন যে রাষ্ট্রপতির এমনি ক্ষমতা নাই, কিন্তু সংকটকালে, আমরা সংকটকালে যে রাষ্ট্রপতির ক্ষমতা কত আকাশচুম্বী সেটা তো আমরা দেখলাম যে 24শে জুলাই অভ্যুত্থানের পর। কিছুই নাই কিন্তু রাষ্ট্রপতি আছে। মানে আওয়ামী লীগের তৃণমূল নাই, কেন্দ্রীয় নেতৃত্ব নাই, দলীয় অফিস নাই, কিছুই নাই, কিন্তু তার রাষ্ট্রপতি আছে। এখন কাল রাষ্ট্রপতি নির্বাচন হোক, অধিকাংশ মানে যেটা সবাই আশা করছে যে যিনি রাষ্ট্রপতি হবেন, আমরাও আশা করি যে তাকে আগাম শুভেচ্ছাও জানাই, অভিনন্দনও জানাই। কিন্তু এই রাজনৈতিক প্রশ্নগুলোর মীমাংসা কী করবে, এটা কিন্তু সরকারকেই করতে হবে, বিএনপি নেতৃত্বকেই করতে হবে। থ্যাংক ইউ। আমার হাতে আসলে খুব সময় নেই, কিন্তু তারপরেও একটা কথা বলবার ভেতর থেকে তাগিদ বা খোঁচা আমি এড়াতে পারছি না। মানে আপনারা সবাই মিলে যেগুলো বললেন, যেমন আপনারা কেউ যদি আজকে সারাদিন ঢাকা শহরে ঘুরে বেড়ান, কোনো জায়গাতে এগুলো নিয়ে আলোচনা শুনেছেন যে আমরা এখানে আলোচনা করলাম? জীবন জীবিকা এখন এতই নানা ধরনের কষ্টের মধ্যে পড়েছে যে রাষ্ট্রপতি নির্বাচনকে নিয়ে আলাদা করে ভেবে সেটাকে তার জীবন জীবিকার সাথে সম্পর্কিত করবার কোনো সুযোগ মানুষ বোধহয় পায়নি। এনিওয়ে, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। যেটা বলেছিলাম, প্রশাসন ও সাংবিধানিক পদে নিয়োগ ও পদত্যাগ। যেন হাবিবুর রহমান হাবিব, আপনাকে আমি প্রশ্নটা রাখি, আমি জানি না আপনি আনসারটা বোধহয় দিতে পারবেন না, আমার বিরতির সময় হয়ে যাবে। সরকারের 6 মাস পার হয়ে গেছে, এর মধ্যে বিভিন্ন প্রশাসনিক এবং সাংবিধানিক পদে নিয়োগে দলীয়করণের অভিযোগ উঠেছে। বিএনপির রাজনৈতিক ইশতেহারে 31 দফা এবং নির্বাচনী ইশতেহার অনুযায়ী এমনটা, মানে এটা মেলে নেই, এটা উল্টাটা হয়েছে। সরকার গঠনের পরে বিএনপি তাদের প্রতিশ্রুতির কথা খেয়াল রেখে কি চলছে? আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দেই যে প্রশাসক নিয়োগ নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন, বা দলীয় লোকজনকে বিভিন্ন জায়গায় নিয়োগ? প্রশাসক শুধু না, সব ক্ষেত্রেই এটা প্রশাসনিক এবং সাংবিধানিক পদে। হ্যাঁ, সাংবিধানিক পদ সেটা ধরেন একটা সরকারি কর্মচারী সরকারি অফিসে যে হয়েছে সেটাও তো প্রশাসনিক নিয়োগ। 11টা অফিসে দলীয় নিয়োগ দিয়েছে, একদম সম্পূর্ণভাবে দলীয়। আমি সব মিলে বললাম আর কি। না, সব ঠিক আছে। এখন কথা হলো যে প্রশাসনিক যে সমস্ত জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে, আপনার কাছেই যে আমি প্রশ্ন করি, বিএনপি কোন মনোভাবপন্ন লোক কাকে দিবে? ধরেন সিটি কর্পোরেশনের কথা বলেন, ধরেন জেলা পরিষদের কথা বলেন, এখানে কি অন্য দলের কোনো লোককে যদি নিয়ে এসে বসিয়ে দেয় তাহলে কি এটা কার্যকরী হবে? অন্য দলকে দিল না, দল ছাড়া কোনো লোক নাই। দল ছাড়া আছে, দল ছাড়া কিছু। আমার পাবনা জেলা পরিষদ প্রশাসক যে দিয়েছিলেন বিশু, একসময় উনি পৌরসভার ছিলেন, চেয়ারম্যান ছিলেন, অনেক দিন ধরে রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। বিএনপি রাজনীতির সাথে আছে কি না আছে মানে জানতেও না। তাকে আমরা তো পাবনা জেলা পরিষদের প্রশাসক আমরা করেছি, তার কাছে সবাই যেতে পারতেছে, যাচ্ছে। আমার কথা হলো যে আমি দলীয় দিলাম কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ করলাম না, তাহলে আমার বিরুদ্ধে প্রশ্ন উঠবে। আমি দলীয় দিলাম না, অল্প সমর্থক মানে সরকারি সমর্থক তাকে দিলাম, সে কাজটা ঠিকমতো করলো না, ভালো কোনটা? আমি বলবো যে জনগণের জন্যই তো প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে বা বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যান করা হচ্ছে। তারা প্রকৃতপক্ষে এটা করলো কি না, জনগণের সেবাটা করলো কি না, না জনগণকে সেবাতে বঞ্চিত করলো? যেমন আমি নিজের থেকে উদাহরণটা টানতে চাচ্ছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগকে নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে। আমি তার উত্তরে একটা কথাই বলেছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ পর্যন্ত যতজনকে নিয়োগ দেওয়া হয়েছিল অনেক বড় বড় শিক্ষিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বড় বড় নাম করা শিক্ষক, আতিউর রহমান মতো একজন শিক্ষককে দেওয়া হয়েছিল। লাভ হয়েছিল কি? লাভ হয়েছিল কি? যখন আপনার রিজার্ভ ফান্ড থেকে টাকা চুরি হয়ে গেল, আতিউর রহমান জানতেন, জানার পরে উনি এটা না জানিয়ে ভারতে গেলেন বই মেলা উদ্বোধন করতে, 3 দিন পর ফিরে আসলেন। আমি সেদিন উদাহরণ দিয়ে বলেছিলাম, আমার বাবা মা মারা গিয়েছে, তাদেরকে আমি ঘরের ভিতরে রেখে তালা দিয়ে আমি বাড়ির আঙ্গিনার ভিতরে গান বাজার আসল বসালাম।
তার চেয়েও ওটা খারাপ। উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, রিজার্ভ ফান্ড থেকে 800 কোটি টাকা চুরি হয়ে গিয়েছে, তারপর উনি না জানে উনি ইন্ডিয়া গেলেন কীভাবে বই মেলা উদ্বোধন করা কী করে। এবং এর আগে আরও যাদেরকে নিয়োগ দেওয়া আছে, বাংলাদেশের অর্থনীতি কি সেই জায়গায় আছে। এই উদাহরণটি আমি উদাহরণটি বলতে চাচ্ছি যে আজকে যে গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না, ধরেন ছোটোখাটো ঋণ খেলাপি ধরেন, কিন্তু উনি যদি অর্থনীতিটাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার মধ্য দিয়ে উনি যদি অর্থনীতিতে একটা নিয়ে আসতে পারেন, তাহলে ওনার নিয়োগটাকে নিয়ে আর প্রশ্ন কেউ করবে না। যদি উনি না পারেন তখন প্রশ্ন উঠবে। ঠিক তেমনিভাবে যেখানে কর্পোরেশন বা যেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে, তারা যদি ওখানে গিয়ে ওই প্রতিষ্ঠানকে আগে যারা ছিলেন সরকারি কর্মকর্তারা, তাদের চেয়ে যদি আরও খারাপ করেন, তখন প্রশ্ন তো উঠবেই। যদি খারাপ না করেন। থ্যাংক ইউ। আমি আপনার কাছে আবার আসবো, আবার বিরতি নিতে হবে, যেহেতু সময় হয়ে গেছে। সেই জন্যই দর্শকরা বিরতি দিচ্ছি। বিরতির পরে ফিরবো এবং ফিরে আসবো আবারও জানাবো হাবিবুর রহমান হাবিবের কাছেই যে বিষয় তিনি আলোচনা করছিলেন সেটা সম্পর্কে কথা বলবার পরে এই প্রসঙ্গ ধরেই অন্যান্যদের কাছে যাব। সাথেই থাকবেন। দর্শক, ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। কথা বলছিলাম হাবিবুর রহমান হাবিবের সঙ্গে। বলেন প্লিজ। না, আমি যেটা ছেড়েছিলেন না, যেখান থেকে আমি ছেড়ে আসছিলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়ে অনেক কথা আসছে। এরকম একটা লোককে দেওয়া হলো, আগাগুলো আমরা দেখে আসছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা বিভিন্ন ধরনের। সেই তুলনায় ওনাকে ওই মাপের কেউ ভাবতে পারেনি। আমি তখনও বলেছি যে উনি যদি অর্থনৈতিক গতি সঞ্চার করতে পারেন, উনি যদি ব্যবসা করতেন, ওই জায়গা থেকে উনি জানেন যে আমাদের এই দেশে যে আমরা চারজনই জানি কম বেশি, আমি হয়তো একটু কম বুঝি, সেটা হলো এই দেশে শিল্প প্রতিষ্ঠানগুলি কেন লস করে। এখন একটা শিল্প প্রতিষ্ঠান করতে গেলে আপনি যদি ব্যাংক থেকে লোন নিতে যান, ঘুরে ফিরে কোনো না কোনোভাবে এই টেবিল সেই টেবিল ঘুরে ফাইনালি টাকাটা নিয়ে এসে আপনি যখন কাজ শুরু করবেন, তার আগে মিনিমাম 5 থেকে 10% টাকা খরচ হয়ে যায়। এই টাকাটা ফেরত দিতে হয়, এই টাকার ইন্টারেস্টও টানতে হয়, আর যে টাকাটা ব্যবহার করছে না। যে কারণে শিল্প প্রতিষ্ঠানগুলি ম্যাক্সিমামে তারা লস করে। যদি আরও যদি গ্যাস, পানির বিল, গ্যাসের বিল এইগুলি যদি ফাঁকি দেওয়ার সুযোগ না থাকতো, ভ্যাট ফাঁকি দেওয়ার সুযোগ না থাকতো, তাহলে বাংলাদেশের কোনো শিল্প প্রতিষ্ঠানে চলতো না। জি, কোনো শিল্প প্রতিষ্ঠানে চলতো না। ওই যে ভ্যাট ফাঁকি দেওয়ার সুযোগ না থাকতো, যতগুলো শিল্পপতি আছেন সবাই এগুলো ফাঁকি দিয়ে হয়েছে। ম্যাক্সিমাম পারবেন না। আপনার দেশের যে সিস্টেম পাবেন আর 15%। আমি জেনে বলছি, আমি একটা প্রতিষ্ঠানে। হাবিবুর রহমান হাবিব কিছু যদি মনে না করেন, আপনি যদি এমপি হতেন তাহলে এই কথা বলতে পারতেন? হ্যাঁ, পারতেন। আপনাকে যতখানি চিনি, আপনার তো সেই সাহস আছে। আমি বলি, আমি একটা প্রতিষ্ঠানের সাথে কিছুদিন জড়িত ছিলাম। ওখানে কন্ট্রাক্ট তাদের 1.5 লাখ দিলে বা 2 লাখ দিলে, আর আপনি এখানে 3-4 লাখ খরচ করলে হয়ে যাবে। এখনো চলছে এরকম? আমি ওটার সাথে এখন ওইটার সাথে আমি দেখার পরে আমি মনে করি, তারপরে এখন 15% ভ্যাট। আপনি 1 কোটি টাকা যদি আপনি প্রোডাকশনে যান, তো 15 লক্ষ টাকা আপনার ভ্যাট দিতেই হবে। ওইটাও দিতে যান, তাহলে আপনার শ্রমিকের বেতনও ঠিকমতো দিতে পারবেন না, লাভ হবে কয় %। তো এই সমস্ত কারণে ওই যে উনি যে ব্যবসায়ী, যে বর্তমান বাংলাদেশের গভর্নর, উনি জানেন যে কোন কোন কারণে ব্যবসা প্রতিষ্ঠানকে লাভজনক করা যায় না। তো সব কিছু মিলিয়ে আমার কথা, আপনার প্রস্তুতিটা করেছেন আপনার দিক থেকে। কি করেছেন যে ব্যবসায়ীদের ভ্যাট কমেছে? না, করে না। আমি ব্যবসায়ীদের ভ্যাট কমার কথা বলতেছি না। আমি ব্যবসায়ীদের ভ্যাট কমানোর কথা বলতেছি না। আমি বলতেছি যে কোন কোন কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলি লাভ করতে পারে না। প্রথম ধাপেই তো তার ব্যাংক থেকে টাকা আনতে গেলে বা লোন নিতে গেলে 5-10% টাকা খরচ হয়ে যায়। ওই জায়গাটা যেন না হয়, ওইটাই ওনাকে করতে হবে। যে ব্যবসা করতে গেলে, ইন্ডাস্ট্রি করতে গেলে উনি করেছেন কি সমাজে কোনো এরকম শক্ত পদক্ষেপ নিয়েছেন? এই জিনিসগুলি আমি আসবো আবার আপনার কাছে। জনাব সোহরাব হোসেন, আপনি বলেন। 5 আগস্টের আগ পর্যন্ত ছিল আওয়ামী লীগ সরকার, এবং আওয়ামী লীগ সব কিছু প্রশাসনের উপর থেকে নিচ পর্যন্ত দলীয়করণ করেছে। পছন্দের লোক বসিয়েছে, যোগ্য হোক অযোগ্য হোক। আমি তো মনে করি যে আওয়ামী লীগের সর্বনাশের এটাও
অন্যতম প্রধান কারণ। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার আসলো। অন্তর্বর্তী সরকারে আমরা দেখলাম যে কার বেশি লোক আছে এটা নিয়ে বিএনপি এবং জামাতের ঝগড়া, এবং ওই ঝগড়া কিন্তু এখন পর্যন্ত চলছে। এবং অন্তর্বর্তী সরকার যাওয়ার পর বিএনপি বলল যে আমরা জামাতের লোক তাড়িয়েছি বা তাদেরকে বাদ দিয়েছি, আমাদের লোক রেখেছি বা আমাদের লোক বসিয়েছি। আমি জানি না যে পিএসসির চেয়ারম্যান পদত্যাগ করলেন, এটা রাজনৈতিক কারণে তিনি অসুস্থতার কথা বলেন, এবং পৃথিবীর বেশিরভাগ এ ধরনের পদে অসুস্থতার কারণ দেখেই পদত্যাগ করা হয়। উনি একদিন আগেও তো কথা বলেছেন, তখন তো অসুস্থতার কথা বলেন। শুধু সেটা নয়, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন, মানে ফুল মন্ত্রী, তিনি গুরুতর অসুস্থতার কথা বলে পদত্যাগ করেছেন। পরবর্তী তিন দিন না 4 দিন পর সংসদ অধিবেশনে দেখা গেল তিনি হেঁটে যাচ্ছেন। আসলে আমাদের রাজনীতি প্রশাসনের ভেতর বাইরে এটা পরিষ্কার নয়। এটা যদি হতো, কারণ ওই পার্বত্য চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে স্থানীয় একজনকেই কিন্তু মন্ত্রী করার কথা, সেখানে আরেকজন প্রতিমন্ত্রী দিয়েছে। এর আগে বিএনপি যখন ছিল সরকারে, তারা উপমন্ত্রী দিয়েছিলেন, যে এই চুক্তিটা করেছে আওয়ামী লীগ সরকার, বিএনপি এটাকে গুরুত্ব দেয়নি। যদিও পার্বত্য চট্টগ্রামের এই জনসংহতির পাহাড়ি নেতারা তারা বলেছেন যে চুক্তি বাস্তবায়নের যেটুক ভালো কাজ হয়েছে, যেটুক গুরুত্বপূর্ণ কাজ হয়েছে বিএনপির আমলেই হয়েছে। মান্নান ভাইয়ের নেতৃত্বে কমিটি ছিল। কথা হচ্ছে আমরা কিভাবে চাই রাষ্ট্রটা কিভাবে চলে। ধরেন মুখ্য সচিব থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এগুলো দলীয় লোক হতে হবে কেন, বা কারো বিরোধী লোক হতে হবে কেন? মানে দলীয় মানেই হচ্ছে তাহলে আরেকজনের, এবং দলীয় হলে কিন্তু দলের ভেতরে আরেকটা গ্রুপিং হয় যে কোন পক্ষের। সুতরাং এই প্রশাসনকে, আর আমরা যেহেতু ব্রিটিশ পদ্ধতিই করি, প্রশাসনের সাথে সরকারি দলের কোনো সম্পর্ক থাকবে না, থাকা উচিত না। প্রথম আলোতে 5 তারিখের যে 5 তারিখ না 17 তারিখ বিএন সরকারের ছমাস 180 দিনের শিরোনামটাই ছিল বিএনপি সরকারে একাকার হয়ে গেছে। এটা ভাগ করাটা অত্যন্ত জরুরি। আর এই প্রশাসন যদি একজন যোগ্য নির্দলীয় একজন যোগ্য মুখ্য সচিব না পায়, যোগ্য স্বরাষ্ট্র সচিব না পায়, আর যোগ্য অর্থ সচিব না পান, তাহলে তো এই প্রশাসন চলবে না, সরকারও চলবে না। দলীয়করণ করে কোনো সরকার সাফল্য দেখিয়েছে এর উদাহরণ নেই। আর আপনি যে ধরেন বাংলাদেশ ব্যাংকের কথা বললেন না, আতিউর রহমানের প্রস্তুত হাবিবুর রহমান হাবিব তুলেছিলেন, আতিউর রহমান পুরোপুরি দলবাজি করতেন উনি। দলবাজিও না, উনি ওনার কাজ করতেন। হ্যাঁ, তবে তিনি কিছু কাজ করেছেন, যে কৃষককে 10 টাকার 10 টাকার অ্যাকাউন্ট খোলা, মানে ওই একটা গণমুখী তার চিন্তা চেতনা ছিল। কিন্তু ব্যাংক যে লুট হয়ে যাচ্ছে এদিকে তার কোনো খেয়াল ছিল না। অথবা যেটা হয়েছে, তিনি যেহেতু দলীয়, তার উপরে যিনি ছিলেন তার নির্দেশ তিনি অমান্য করতে পারেননি। আরও বাংলাদেশের, আশা করি বিএনপি সরকারের আমলে হবে না, বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের সময় মন্ত্রীদের কোনো কাজ ছিল না, কারণ সব কিছুই একজনই দেখতেন। গভর্নরের সরাসরি যোগাযোগ ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে, অর্থমন্ত্রীকে তিনি পাত্তা দিতেন না। দলীয় লোক হলে এটা হচ্ছে আরেকটা সমস্যা, কারণ তিনি তার নিয়োগকর্তাকেই মান্য করবেন। এবং মান্নান ভাইয়ের মনে থাকতে পারে আতিউর রহমানের ওই ব্যাংক, এই বাংলাদেশ ব্যাংক কেলেঙ্কারির পর, অর্থ পাচারের পর অর্থমন্ত্রী একটি সাক্ষাৎকার দিয়েছিলেন প্রথম আলোতে। এবং এই সাক্ষাৎকারে বলেছিলেন যে এটা গভর্নরের দায়িত্ব, আর তিনি তো পিআর ছাড়া কিছু করেন না, এই ভাষায় কথা বলছিলেন। এছাড়া তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো আমরা আরও দেখেছি যারা দলবাজি করেনি বা দল করতেন না। আপনি মোহাম্মদ ফরাসউদ্দিন, এই সালেউদ্দিন আহমদ, যিনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, ফখরুদ্দিন আহমদ, লুৎফুজ্জামান সরকার, এদের নামে তো কোনো অভিযোগ করারই জায়গা নেই, যিনি নীতির সঙ্গে আপোষ করেননি শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার পরও। অবশ্য ওই সময় যিনি অর্থমন্ত্রী ছিলেন
তিনি তাকে কিন্তু সমর্থন করেছেন, তার পাশে দাঁড়িয়েছেন। তা আমাদের প্রশাসনিক দৃষ্টিভঙ্গিটা এটা হবে। বিএনপি বলতে পারে যে সিটি কর্পোরেশন বা অন্যান্য জায়গায় জেলা পরিষদে দিয়েছে, কিন্তু এটা কতদিন? এটা এখন নির্বাচন হতে যদি এক বছর সময় লাগে, 1 বছর তারা থাকবে অনির্বাচিত, এবং তারা আবার ভোট করবে। তারপর আবার ভোট করবে, হয়তো সবাই করবে না। মানে এটি একটি মানে পুরানো ধারাই চলছে। আমরা সংস্কার করব কি? আইন অনুযায়ী যদি চলতাম তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আসতো না। আজকে জামাত ইসলামের কোনো কথা, জামাত ইসলামী কিন্তু এই বিষয়গুলোই সামনে আনছে, এনসিপি এই বিষয়গুলোই সামনে আনছে, কিন্তু কেন আনবে? আরেকটি বিষয় যেটি আমি মনে করি বিএনপি এটি খুবই মানে কি বলে একটা মন্দ নজির রেখে যাবে, এই যে 9টি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দলীয় লোক বসানো। তাদের কি অভিজ্ঞতা আছে? তাদের কি ওই প্রস্তুতি আছে, পড়াশোনা আছে? জেলা পরিষদ বুঝলাম যে এক ধরনের ওরকম প্রতিষ্ঠান। জেলা পরিষদের চেয়ারম্যানের খুব পাওয়ারও তো নেই। না, পাওয়ার নাই, কিন্তু বাজেট আছে, কিন্তু বরাদ্দ আছে প্রত্যেকটা জেলা অডিটের কাছে ইয়ে করতে হয়। আচ্ছা, কিন্তু এই যে আপনি বিজেএমসির একজন দলীয় লোক, সাবেক মেয়রই হলেন, তিনি বিজেএমসি কিভাবে বুঝবেন? এবং এমন বিএনপির উপর দায়টা আরও চাপবে যে দলীয় লোক থাকতে এই রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো বেসরকারি খাতে ছেড়ে দিচ্ছে। মানে একটা আমি বলছি 6 মাসের আপনি তো জনজীবনের সমস্যার কথা বললেন, বিএনপি এক্ষেত্রে চেষ্টা করছে যে কিভাবে এটা সংকট সমাধান করা যায়, আর সেটাকে আমি বলবো যে আমি প্রশংসাই করব। কিন্তু রাজনৈতিকভাবে বিএনপি সঠিক পদক্ষেপ নিচ্ছে বলে মনে হয় না। ওকে, বজলুর রশিদ ফিরোজ, 23 জুলাই 11টি কর্পোরেশনের পরিচালনা পর্ষদের শীর্ষ পদ এবং নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে 1 বছরের চুক্তিতে দলীয় বিবেচনায় অর্থাৎ সরাসরি বিএনপির রাজনীতির সাথে যুক্ত নেতাদের নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়ার পরও তাদের অনেকে দলীয় পদে বহাল ছিলেন। কি বলবেন? প্রশাসনের দলীয়করণের বৃত্ত থেকে কি আমরা বেরোতে পারলাম? ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে অনেক আলোচনা হলো। বাস্তবে যেটা আমরা চেয়েছিলাম 24-এর গণ অভ্যুত্থানের পরে, বাস্তবে এটা দাবি উঠেছিল নিরাপদ সড়ক আন্দোলনের সময় থেকে, যে রাষ্ট্রের মেরামত করা দরকার, রাষ্ট্রের সংস্কার করা দরকার। গণ অভ্যুত্থানের সময়ে এটা উঠে নাই দাবিটা, গণ অভ্যুত্থানের পরে এই দাবিটা আবার প্রকাশ্যে আসছিল যে রাষ্ট্রের সংস্কার করা দরকার বিভিন্ন জায়গায়। সেখানে আমরা তো এই ঐক্যমত্য কমিশনেও অনেক আলোচনা হয়েছে, এবং আমাদের দলের পক্ষ থেকে, আমাদের জোটের পক্ষ থেকে, মানে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে বিভিন্ন সময় বলেছে যেগুলো সাংবিধানিক পদ, এই পদগুলোতে দলীয় নিয়োগ যাতে না হয় এবং একটা নিরপেক্ষ নিয়োগ, যে একটা কমিশন, সেই কমিশনের মাধ্যমে যাতে নিয়োগ করা হয়, এটা নিয়ে আমরা ঐক্যমত্য কমিশন, কিন্তু বিএনপি সেখানে একমত পোষণ করেন নাই এগুলোতে। শুধুমাত্র নির্বাচন কমিশনের ব্যাপার ছাড়া আর বাকিগুলোতে তারা ওই নিয়োগ, যে কমিশন নিয়োগের যে সংস্থা, নিয়োগকারী সংস্থা, সেই সংস্থার মাধ্যমে নিয়োগদানের কথা আসে নাই। তো সেই জন্য এইটা যে পুরনো যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাটা সেখানে অব্যাহত। তারা যেহেতু ওখানে ঐক্যমত্য কমিশন মানে করে নাই, যদিও জুলাই সনদের মধ্যে এটা ইনকর্পোরেট করছে, কিন্তু আবার ওই যে নোট অফ ডিসেন্ট আছে, সেগুলো নোট অফ ডিসেন্টের বাস্তবতা। কিন্তু এইটা আসলে খুবই লক্ষণীয় যে এতগুলো ইয়েতে মানে সব জায়গায় দলীয় লোকজন এইভাবে খুব একদম মানে প্রকাশ্যভাবে, আগেও হয়তো দলীয় লোকজন, সেগুলো কিন্তু প্রকাশ্যভাবে এরকম মানে উন্মোচিত হয় নাই। এখন ধরেন 11টা সিটি কর্পোরেশনের মধ্যে 10টাই সিটি কর্পোরেশন, একটা তো নির্বাচিত, সেটাও বিএনপি দলীয় চট্টগ্রামে, বাকিগুলোতে প্রশাসক নিয়োগ করা আছে। জেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগ করলো দলীয় লোকজনদেরকে। এখন দেখলাম এই যে হাইকোর্টেও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একযোগে যেগুলো আগে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেগুলো প্রায় সবাই পদত্যাগ করেছে, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, এই সমস্তগুলো। এখন দেখেন যে একটা দুদকের মতো জায়গা, সেই জায়গায় কিন্তু কয়েক মাস সেটা তাদের কমিশন শূন্য থাকলো, তারা পদত্যাগ করার পরে ছিল না, এখন আবার নিয়োগ দিয়েছে। সেটা নিয়েও আবার বিতর্ক আছে যে অবসরপ্রাপ্ত একজন বিচারপতিকে দুদকের চেয়ারম্যান করেছে। তো সেইটা নিয়ে আবার যারা সংবিধান বিশেষজ্ঞ তারা ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন যে এটা একটা সংবিধানের লঙ্ঘন করা হয়েছে, সাংঘর্ষিক। কারণ যিনি প্রধান বিচারপতি থাকেন হাইকোর্ট, সুপ্রিম কোর্টের, তারা আর একটা বিচারপতি অবসরের পরে লাভজনক কোনো পদে তারা তার নিয়োগ পাবে না, কিন্তু এটা একটা লাভজনক পদ, সেই পদে নিয়োগ দিয়েছে। এটা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক সেগুলো সৃষ্টি হয়েছে। তো যাই হোক, একটা 3 জনের একটা 2 জন কমিশনার এবং একজন চেয়ারম্যান একটা নিয়োগ দিল।
এবং আপনি বললেন যে এই যে আজকেই দেখলাম যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, সেখানেও 14 জন যারা কর্মকর্তা তারা মানে এখানে পদত্যাগ করলো। আবার অনেক জায়গায় বিশেষ করে এই যে দেখেন এই যে পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত আজকেই পত্রিকায় আছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা খুবই নাজুক, কোনোটাই কিন্তু সূচক সেটা মানে ইয়ে করে নাই, উপরে ওঠে নাই, সেগুলো নিচেই নামছে সূচকগুলো, যে নারী নির্যাতন, শিশু নির্যাতন, খুন, ডাকাতি, চুরি, ধর্ষণ ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু আজকের পত্রিকায় প্রথম আলোতে ফার্স্ট পেজে এরকম করে দেওয়া আছে যে এই অবস্থাগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং পুলিশ ঘুরে দাঁড়াতে পারে নাই এখনও পর্যন্ত। তার মানে এখন পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ডিআইজি, এসপি, অমুক সমুক এগুলো সবগুলো কিন্তু বাধ্যতামূলক অবসরে এখানে পাঠানো হচ্ছে। তাহলে সবাই কিন্তু একটা আতঙ্কের মধ্যেই আছে যে কখন কার উপরে এসে, কারণ 17 বছর ছিল তো আওয়ামী লীগ, তার মানে 15 বছর আওয়ামী লীগের শাসনকাল ছিল, সেই সময় যারা নিয়োগ পেয়েছে মনে করবে যে এগুলো সবই আসলে আওয়ামী লীগের লোক। তাহলে এইভাবে ছাঁটাইয়ের খরচ কিন্তু সবার কাঁধেই আছে, সেই জন্য তারা কিন্তু তাদের স্বাধীনভাবে যে কাজ করা, সেই কাজ করার যে মনোবলটা, সেই মনোবলটা পাবে না, হারিয়ে ফেলছে তারা, আগের যে অবস্থা সেই অবস্থায় নাই। তো সেই জন্য এইটা আসলে যে এই যে দিচ্ছেন যে অনেক আলোচনা হলো যে ভালো করছে, অমুক করছে, তমুক করছে, তো সেগুলো যে ভালো একাডেমিশিয়ান হলেই যে ভালো অ্যাডমিনিস্ট্রেটর হবে এটার কোনো গ্যারান্টি নেই। অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ কিন্তু আলাদা, কাজে অ্যাডমিনিস্ট্রেশন সেটা চালানোর জন্য আলাদা একটা দক্ষতা লাগে, তার জন্য একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি লাগে, একটা উন্নয়নের দর্শন লাগে, সরকারের যে উন্নয়ন দর্শন, সেই দর্শনের পরিপূরকভাবে সেই ক্রিয়া যদি না করতে পারে তাহলে সেটা ফেল করবে। তো এখন ইতিমধ্যে যেগুলো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপির কাছে যেটা প্রত্যাশা ছিল, অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা সেটা জন্ম নিয়েছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবে আসলে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা ক্রমাগত এটা ফিকে হয়ে আসছে। মানুষ এখানে বুঝতে পারছে যে পুরনো যে ধাঁচ, সেই ধাঁচেই এখন যে সরকার, সেই সরকারটা পরিচালিত হচ্ছে একই রকম পদ্ধতিতে। আওয়ামী লীগের যে শাসন সেখানে ছিল, যে দুঃশাসন ছিল, সেটাই এখনও ওইভাবে বলার মতো সময় আসে নাই 6 মাসের মধ্যে, কিন্তু তারপরেও তার যে বোঝা যায় না যে মর্নিং শোজ দ্য ডেজ, যে সকালের আকাশটা দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। তাহলে যেই ধারা অব্যাহত আছে, এইখান থেকে যদি পরিবর্তনের সূচনা না ঘটে, তাইলে কিন্তু এখানে আমাদের জন্য খুব একটা ভালো ভবিষ্যৎ যে মানে আশা করতে পারে না দেশবাসী, এবং আমরা আশা করতে পারি না। হাবিবুর রহমান হাবিব, তিনজনকে একটু বলি, আমার হাতে মিনিট 10 সময় আছে, কাজে 3 জন বলবেন 3 মিনিট করে বলতে হবে, বেশি বলতে পারবেন না, সেটা একটু শর্ট করে দিলাম। হাবিবুর রহমান হাবিব, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান করেছে সরকার। অতিরিক্ত সচিব গ্রেড 2 পদমর্যাদায় এই নিয়োগের শর্ত ছিল অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানে, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক থাকলে তা পরিত্যাগ করতে হবে। তিনি বন শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন, কিন্তু বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের পদ ছাড়েননি, অর্থাৎ সরাসরি সরকারি নিয়োগে সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের যে শর্ত দেওয়া হয়েছে তা তিনি মানেননি। এই ব্যাপারে তিনি বলেছেন, 18 বছর আন্দোলন সংগ্রাম করেছি, জেল কেটেছি, এসব কেউ শোধ করতে পারবে? দলীয় পদ থেকে পদত্যাগ করা আনুষ্ঠানিক ব্যাপার, এটা হবে। কিছু বলবেন? না, অবশ্যই বলবো। যে কথাগুলো ফিরোজ ভাই আলাপ করলেন, আপনিও শুরু করেছিলেন, যে এই যে অভিজ্ঞতা, যে বিভিন্ন কয়েকটা সেক্টরে, যেমন চিনি কর্পোরেশনে বিভিন্ন জায়গায় নিয়োগটা দিয়েছে, আমরা যারা মন্ত্রী, আমাদের যারা মন্ত্রী, তারা কি সবাই তাদের যে মন্ত্রণালয়গুলির বিষয় বিশেষজ্ঞ? অবশ্যই না। একজন মন্ত্রী, তার ভিতরে সততা যদি থাকে, আর মিনিমাম জ্ঞানটা যদি তার থাকে, তাহলে সে মন্ত্রণালয় সুন্দরভাবে চালাতে পারবে। মন্ত্রণালয় চালাবে তো সচিব, ওনারা চালাবে, আমি ইনস্ট্রাকশন দেবো কোনটা অন্যায় হচ্ছে, কোনটা ন্যায় হচ্ছে দেখা। আমি সব বিষয়, আমি ধরেন জ্বালানির মধ্যে, আমি ধরেন এতে লেখাপড়া করেছি, আমি জ্বালানির মধ্যে দায়িত্ব আছে, ওই বিষয়টাকে বিশেষজ্ঞ, আমি চুরি করি, মন্ত্রণালয় চলবে। ঠিক তেমনিভাবে একটা মন্ত্রী যদি বিরাট একটা মন্ত্রণালয় চালাতে পারে, তাহলে এই সমস্ত কর্পোরেশনের চেয়ারম্যান সে পারবে না? তাকে মিনিমাম যদি পড়তে পারে, ইংরেজি বা নাই পারলে বাংলাও যদি পড়তে পারে, সে পড়ে বুঝে যে এই কাজগুলি এই মন্ত্রণালয় আছে, এই কাজ করতে হবে। আমি যে প্রশ্ন করেছি তাতে বুলবুলকে ওই কর্পোরেশনে দেওয়ার বিরোধিতা করছি না। না, বুলবুলকে দিয়েছে, দলের পথ ছাড়তে তো বলেছে, যে কোনো মুহূর্তে ছাড়তে পারি আমি।
হয়তো ছাড়বে, হয়তো ছাড়বে, ছাড়া উচিত। আবার যখন সে 1 বছরের চুক্তি, যখন সে এখান থেকে আবার চলে যাবে, যদি কন্টিনিউ না করে, তাহলে আবার তার পদে সে ফিরে আসবে। সমস্যাটা কি? মন্ত্রীদের আর এদের পার্থক্য এখন ধর আমাদের দেশের যে ব্যাপারটা। বলেছেন এটা আনুষ্ঠানিক ব্যাপার মাত্র, তাই কি? না, এখন আনুষ্ঠানিকতা শুধু বলে দেয় আমি থাকলাম না, মন্ত্রীর তো কি আবার রিজাইন করবে, হ্যাঁ রিজাইন করবে, আবার 1 বছর পরে ফিরিয়ে নেন, সেটা তো দলের ব্যাপার। 1 বছর যদি সে মন্ত্রী এখানে না থাকে তাহলে সে 1 বছর ফিরে আসতে পারবে, আসবে। হ্যাঁ সমস্যা নেই তো। এখন রিজাইনটা কথা হলো করছেন না যে, এটাই প্রশ্ন আমার। না, পোস্ট করছে, আর যারা দায়িত্ব নিয়েছেন তাদের করা, যেহেতু সরকারের একটা নিয়ম আছে, সরকারি চাকরির নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে করা দরকার, এটা আমি বলছি। আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, দুদকের নিয়োগের ব্যাপারে যেটা আপনি বললেন যে একজন যেহেতু ওটা একটা লাভজনক পথ ছিল, সেখান থেকে আবার একটা যাওয়া যায় না। আওয়ামী লীগ করেছে বলে আমাদের করতে হবে তা তো না, অত লোক আছে আওয়ামী লীগ করেছিল লাগে। এই যে যিনি আমাদের বিচারপতি ছিলেন খায়রুল হক সাহেব, উনি তো একটা লাভজনক পদে পরে ওনাকে আওয়ামী লীগ দিয়েছে, এটা আমরা অনেক কথা বলেছি। আমার কথা সর্বশেষ যে কথাটা বলতে চাই, আমার ফিরোজ ভাই যেটা বললেন যে একবারই কথা বললেন না যে এই সরকার যেদিন ক্ষমতায় আসছে তার 11 দিনের না 9 দিনের মাথায় ইরান আক্রান্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দ্বারা। এই ক্রাইসিসতে পড়ে গেল। এই ক্রাইসিসের কথা তো কেউ বলেন না, যে এইটা ক্রাইসিস না পড়লে বাদবাকি যেগুলি আছে, আজকে আমার বাংলাদেশে যদি সব কিছু যাই আপনি করেন না কেন, টাকা না থাকলে কিছু হবে না। আজকে মিডল ইস্টে কোনো মানুষ যাচ্ছে না, হ্যাঁ সাময়িকভাবে মনে করতে যাচ্ছে না, গেলিকে টাকা পাঠায় না, একবার পর থেকে পাঠাতো। আজকে 6 মাস হয়ে গেল লোকজন যেতে পারে না, মিডল ইস্টে যুদ্ধ চলছে। এখন সরকার তার সততা দিয়ে সামাজিক যে সুরক্ষা, সেই জিনিসগুলির দিকে সরকার নজর দিয়েছে কিনা, শিক্ষা খাতে বাজেট বাড়িয়েছে কিনা, স্বাস্থ্য খাতে বাজেট বাড়িয়েছে কিনা, কৃষকদের কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে তাদের সেই সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে কিনা, এই সমস্ত সামাজিক কর্মকাণ্ডগুলি মানুষের জন্যই তো। আমি সব কিছুই করলাম, মানুষের জন্য কিছুই করলাম না। শেষ কথা বলি, যে আওয়ামী লীগ যতই নিয়োগ দিক না কেন, যদি দেশে সুশাসনিকতা পাত না, গরিব মানুষের কাছে সুশাসনের ব্যাপার ছিল না, যদি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি না থাকতো, যদি মানুষ সব জিনিস ক্রয় ক্ষমতা পেত, ওরা মাঠে আন্দোলন করতে যেত, ওর ছেলেকে বিশেষ পরীক্ষা দেবে। এই জন্য বলি সরকারকে ওই দিকে জনগণের নিত্যনৈমিত্তিক দ্রব্য তার ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে, তাহলেই সরকার ভালো সরকার হবে। তাছাড়া অন্য কিছু দিয়ে সরকারকে ভালো বলবে না। যারা হাবিবুর রহমান কী বলে, যারা বজলুর রশিদ ফিরোজ, কয়েকদিন আগে মানবাধিকার কমিশন এবং গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় পাশ হয়েছে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং কমিশনারদের নিয়োগের জন্য যে কমিটির বিধান রাখা হয়েছে, সেখানে 8 সদস্যের মধ্যে 7 জনই সরকার পক্ষের। নতুন আইন অনুযায়ী নিয়োগে পুরো কর্তৃত্ব সরকারের। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা মানবাধিকার কমিশন অধ্যাদেশ যাচাই বাছাই করে আরও শক্ত আইন করার কথা বলেছিল সরকার। শক্ত হলো? ধন্যবাদ। এটা তো এই প্রথম দিকে আমরা বলেছিলাম যে এই অধ্যাদেশগুলো এই রাষ্ট্রের সংস্কারের জন্য, মেরামতের জন্যে অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছিলেন, সেইগুলোকে আইনে পরিণত না করে প্রথম দিন থেকেই কিন্তু ডে 1 থেকেই এই বিএনপি সরকার সেটা করলো যে আরও ভালো আইন করবে এটা বলে। সচিবালয়, সুপ্রিম কোর্টের সচিবালয়, আলাদা পৃথক সচিবালয়, সেটা বাতিল করে দিল। তারপরে কী বলো যে এই যে দুদক, সেই দুদকের যে আইন, মানবাধিকার কমিশন আইন, সেগুলো কিন্তু পাশ করলো না সেই অধ্যাদেশগুলো। সেটা কিন্তু জনগণের আকাঙ্ক্ষা ছিল। আমরা রাজনৈতিক দল হিসেবে আমরাও সেটা ঐক্যমত্য কমিশনের দাবি করেছি, এবং তার আগে থেকেই ঐক্যমত্য কমিশন নাও কারণ অভ্যুত্থানের আগে থেকেই আমরা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ নিয়োগটা আমরা চেয়েছিলাম, যাতে দলীয় নিয়োগটা না হয়। কিন্তু যেটা বললো যে অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার, যে আইনটা করেছে সেটা তার থেকে অনেক ধরনের পশ্চাৎপদ যে আইন সেইটা করছে, এবং দলীয় নিয়ন্ত্রণই এটার মধ্যে প্রতিষ্ঠিত হবে। আমি একটু অন্য বিষয়ে যাই, যে এই যে দলীয় নিয়োগ, সেগুলো করেও যদি জনগণের জন্য কল্যাণকর কিছু করতে পারতো, তাহলে জনগণ কিন্তু সমর্থন করতো। দেখেন এই সরকার, এই যে এখন এই ফুলবাড়ি 26 তারিখে আসতেছে ফুলবাড়ি দিবস, এই বিগত বিএনপি সরকারের সময় সেই আন্দোলনটা হয়েছিল, অভ্যুত্থান, 3 জন সেখানে শহীদ হয়েছে। এখন আবার এসে কোনো মন্ত্রী দাবি করেছে সেখানে আবার উন্মুক্ত খনি করে কয়লা উত্তোলন করার জন্য। দেখেন এই অবস্থা, সিদ্ধান্ত দিয়ে ফেলছে। হ্যাঁ, এটা উত্তোলন করার কথা বলছে। এখন দেখেন তারেক রহমান সাহেব এখানে এসে বললেন যে কর্মসংস্থান করবেন, মানুষ আশাবাদী হয়েছিল।
এখন কর্মসংস্থান করবেন কি, 44টা কারখানা বিক্রি করে দিতেছেন, ইতিমধ্যে 3টা বিক্রি করে দিতেছেন। প্রাণ আরএফএল গ্রুপ, তার জোট সেক্টর নিয়ে কোনো অভিজ্ঞতা নাই তাদের জোটের। হামকো গ্রুপ ব্যাটারি তৈরি করে, টায়ার টিউব তৈরি করে, তাদেরকে দিয়ে রাখছে জুট মিল, জাতীয় জুট মিল এবং খুলনার 2টা জুট মিল। কারণ 3টা কারখানা, প্রাণ আরএফএলকে দিছে 2টা এবং হামকোকে দিছে 1টা। এখানে দেখেন বন্দর এখানে দিয়ে দিবে, বন্দর কিন্তু 2500 কোটি টাকা, আজকের পত্রিকায় আছে দেখবেন, 2500 কোটি টাকা তার রাজস্ব উদ্ধৃত এবং 1000 কোটি টাকা এই বছরে নতুন করে সে এখানে করছে, রাজস্ব আদায় করছে, লাভ করছে এখানে। তো সেই বন্দরটা এখানে ব্যক্তি মালিকানায় দেওয়ার জন্য এখানে করতেছে। এখন দেখেন এই যে গ্যাসের সংকট, সেটা মূল নীতিগত যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু এটা হবে না। এখন জাতীয় সক্ষমতা, আমাদের বাপেক্স পেট্রো বাংলা তারা ভোলার গ্যাস এক্ষেত্রে আবিষ্কার করলো, সেখানে 5 ট্রিলিয়ন গ্যাস মজুদ আছে, সেখান থেকে গ্যাস উঠছে, সেই গ্যাসটা দিয়ে গেলো রাশিয়ার যে কোম্পানি গ্যাসপ্রম, সেই গ্যাসপ্রমকে দিল। তাহলে সেইটা গ্যাসপ্রম কী করছে, আবার সাব কন্ট্রাক্ট কিন্তু আমার বাপেক্সকে দিছে। তার মানে আমার বাপেক্স সক্ষম, সেই সক্ষমটাকে পঙ্গু করে রেখে এখানে বিদেশি কোম্পানি তাদেরকে এনে আমি এখানে তেল গ্যাস অনুসন্ধানের জন্য, উত্তোলনের জন্য দায়িত্ব দিচ্ছি। তার মানে এই যে নীতি, এই যে দর্শন দৃষ্টিভঙ্গি, যেটা বিগত 55 বছর ধরে এখানে দেশে চলে আসছে, সেই একই নীতিতে কিন্তু এখানে বর্তমান সরকার, সেই সরকারটা চলছে। এখন ভোলার গ্যাস সংকট, আমরা এলএনজি আমদানি করতেছি ব্যবসায়ীদের সুবিধার দেওয়ার জন্য। এখানে আবার মন্ত্রী বলছে যে গ্যাস ক্ষেত্র এই বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সেটা ব্যক্তি মালিকানায় দেবেন, এবং জ্বালানি তেল এখানে বসুন্ধরা গ্রুপকে দেওয়ার জন্য সেখানে পায়তারা করতেছে। একটা এসালাম গ্রুপ ছিল আওয়ামী লীগের সময়, এখন এসে আবার বসুন্ধরা গ্রুপে জ্বালানি, ডিজেল, পেট্রোল, অকটেন তারা সেখানে আমদানি করবে। তাহলে তারা আমদানি করলে এখানে এই এলপি গ্যাস, সিলিন্ডার গ্যাসের মতো যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের কবলে আমরা পড়বো। তাহলে সরকারের যে নীতিগুলো যেগুলো যে পরিচালনা করতেছে, কাজে এখানে দলীয় নিয়োগ তো আরেকটা জিনিস, কিন্তু তার যে নীতি, সেই নীতিটাই তো জনস্বার্থ বিরোধী, দেশের কল্যাণ, দেশের উন্নয়ন, দেশের স্বার্থ, সেই স্বার্থের বিরুদ্ধে সেগুলো যাচ্ছে। আমরা দীর্ঘদিন যাবৎ যে আন্দোলন করতেছি, যে দাবি উচ্চারণ করতেছি, তার বিপরীতে সেখানে অবস্থান করতেছে। থ্যাংক ইউ। জনাব সোহরাব হাসান, মন্ত্রিপরিষদ অনুমোদিত মানবাধিকার কমিশন আইনে 2009 সালের আইনের 18 ধারা হুবহু প্রতিস্থাপনের মাধ্যমে শৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কমিশনকে সরকার বা বাহিনী প্রধানের প্রতিবেদনের উপর নির্ভরশীল করা হয়েছে। দেখেছেন তো, গুমের তদন্তের দায়িত্ব এককভাবে পুলিশের হাতে ন্যস্ত করা হয়েছে। কারাগার, হাজতখানা, আটক কেন্দ্র সহ যে কোনো স্থান ও স্থাপনা সরেজমিনে পরিদর্শন, গোপন আটক কেন্দ্রে শনাক্ত করার উদ্দেশ্যে যে কোনো স্থাপনা পরিদর্শন ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে মানবাধিকার কমিশনের এখতিয়ার বাদ দেওয়া হয়েছে। যেসব স্থানে মানবাধিকার লঙ্ঘন হতে পারে সেসব স্থানে পূর্ব ঘোষণা ছাড়া পরিদর্শনে কমিশনের দায়িত্ব ও এখতিয়ার বাদ দেওয়া হয়েছে। মন্ত্রিসভায় পাশ হওয়া মানবাধিকার কমিশন এবং গুম প্রতিরোধ আইন সম্পর্কে আপনি বললেন কি বলবেন? অনেক বেশি সময় পাবেন না, আপনি বলতে থাকেন, আমি না, বলতে। বিষয়টা হচ্ছে যে আইনটি যেভাবে হওয়ার কথা ছিল সেটি হয়নি, যেটা হওয়ার কথা না সেটি হয়েছে। মানে এটি এই যে আমলাতান্ত্রিক বা পুলিশের হাতে আপনি তদন্ত দলীয় দিলেন, একটাই পুলিশই এখানে অভিযুক্ত বেশিরভাগ ক্ষেত্রে, পুলিশ, র্যাব বা সশস্ত্র বাহিনীর সদস্যরা। আবার আমি তদন্তের দায়িত্ব দিলাম পুলিশকেই। এমনকি পুলিশ তো তার বাহিনীর কেউ অপরাধ করলে সেটা ধরবেই না, সশস্ত্র বাহিনী ধরতে পারবে, র্যাবের কাউকে ধরতে পারবে। সুতরাং এর জন্য স্বাধীন তদন্ত সংস্থা দরকার। আর যেটি পুলিশ সংস্কার কমিশনে কিন্তু এই সুপারিশ ছিল যে আইন প্রয়োগ করবে একটা পক্ষ, তদন্ত করবে আর একটা পক্ষ। এখন আমরা যদি এই তদন্তের ভারটি অন্য কাউকে মানে আলাদা না করি এবং যারা অভিযুক্ত তাদের মধ্য থেকেই, মানে একটা বলে না যে এই কাকের মাংস খায় না, একটা কথা বলে। তারপরে যে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আর এক পুলিশ কর্মকর্তাকেই সেটি তদন্তের দায়িত্ব দেওয়া হলো। তাতে যেটা হবে এর ফল পাওয়া যাবে না, অভিযুক্তরা মানে কি বলে যায় ভুক্তভোগীরা প্রতিকার পাবে না, ন্যায় বিচার পাবে না, এবং আইনটি শুধু কাগজেই থাকবে, বাস্তবে হয়তো মানুষ এর সুফল পাবে না। থ্যাংক ইউ। জনাব হাবিবুর রহমান হাবিব, বজলুর রশিদ ফিরোজ এবং সোহরাব হাসান, আপনাদের তিনজনকে ধন্যবাদ দিচ্ছি। আমার অনুষ্ঠান শেষ করতে হবে। দর্শক মণ্ডলী, অনুষ্ঠান শেষ করবার আগে কথা একটাই, গণতান্ত্রিক ব্যবস্থা, সংসদীয় পদ্ধতির শাসন
নিশ্চিতভাবেই দলীয় শাসন। কিন্তু দলীয় শাসন মানে দলবাজির শাসন না। আমরা বিভিন্ন কর্পোরেশনে, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে যে কথাগুলো বলছি, সেখানে সরকার পক্ষ থেকে একটা কথাই বলা হচ্ছে, যদি যাদেরকে নিয়োগ করলাম তারা যোগ্যতা প্রমাণ করতে পারে তাহলে কি বলবেন? প্রশ্ন তো সেখানেই, যোগ্য লোক প্রমাণ করবার জন্যই কেন নিয়োগ দেওয়া হবে? বরঞ্চ যোগ্য বুঝে কনফার্ম হয়ে নিয়োগ দেন, তাহলে দলের লোক হলেও হয়তো মানুষ আপত্তি করবে না। কিন্তু এর মধ্যে যেগুলো দেখা যাচ্ছে তাতে এই অভিযোগ থেকে সরকার কি মুক্ত হতে পারছেন? মূল প্রশ্নটা এটাই যে আমরা কি দলবাজির সরকার করছি নাকি দলীয় সরকার করছি? আমরা কি একটা দলের ভিত্তিতে, দলের নীতি অনুযায়ী, যাতে ন্যায় নীতির ভিত্তিতে সমাজকে এগিয়ে নেওয়ার জন্যে এবং একটা কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের রাষ্ট্র সরকারকে পরিচালনা করতে পারি, তাহলে এটা নিয়ে নিশ্চয়ই সবাই তেমন কোনো কথা বলবে না। দর্শক মণ্ডলী, এটার দিকে আমাদের সবার চোখ রাখতে হবে। হ্যাঁ, এটা হতে পারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি খুবই খারাপ লোক, ওনাকে দেওয়ার কারণে কি সর্বনাশ হয়ে গেছে? সর্বনাশ হয়তো যদি নাও হয়, কিন্তু বিরাট অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি দলীয় দৃষ্টিভঙ্গিতে চলছেন নাকি সামগ্রিক জাতীয় রাজনীতি অর্থনীতির দৃষ্টিভঙ্গিতে চলছেন, এটাও তো দেখার ব্যাপার আছে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।